চলতি বছরের হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। আগামী বছর থেকে হজ যাত্রীদের খরচ কমানোর আশ্বাস। জ্বালানির ভোগান্তি চলছেই, দেশের ইতিহাসে এখন সর্বোচ্চ মজুদ দাবি প্রতিমন্ত্রীর। সংকট নিয়ে লুকোচুরি না করার আহ্বান ডাক্তার শফিকের। যুদ্ধবিরতি চলাকালে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা ইরানের। চুক্তি না হওয়া পর্যন্ত তেহরানের উপর নৌ অবরোধ বহাল থাকবে বলেছেন ট্রাম্প। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চলতি বছরের হজ ফ্লাইট শুরু। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানের মধ্যে হজ যাত্রীদের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি তাদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন। আগামী বছর থেকে হজ যাত্রীদের খরচ কমানোর আশ্বাস দেন তারেক রহমান। হজ যাত্রীদের সাথে কুশল বিনিময়ের পর মোনাজাতে শরীক হন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী দেশ ও দেশের মানুষের জন্য দোয়া করতে হজ যাত্রীদের প্রতি আহ্বান জানান। প্রথম ফ্লাইট 419 জন হজ যাত্রী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার রাত 10:50 আশকোনায় হজ ক্যাম্পে হজ যাত্রীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। 2026 সালে বাংলাদেশ থেকে 78,500 জন হজ যাত্রী পবিত্র হজ পালন করবেন। এই হজ ব্যবস্থা এই বছর যেটা হয়েছে, এটা অধিকাংশ কাজগুলোই আমরা সরকার গঠন করার আগেই সম্পূর্ণ মোটামুটিভাবে হয়ে গিয়েছিল। আমাদের খুব কিছু করার সুযোগ ছিল না, তারপরে আমরা যতটুকু করতে পেরেছি, আমরা কিছু ছোট কিছু কাজ করার সুযোগ ছিল, সেগুলো আমরা করার চেষ্টা করেছি। তার মধ্যে একটু একটা বড় কাজ আছে, আমরা চেষ্টা করছি 12,000 টাকা পর্যন্ত টিকিটের যে ভ্যালুটা আছে 12,000 টাকা পর্যন্ত আমরা কমানোর চেষ্টা করছি। ইনশাল্লাহ আমাদের চেষ্টা থাকবে যে আগামী বছর আমরা যাতে আরো খরচটা কমাতে পারি, যাতে আগামী বছর হয়তো আপনাদের কাছে থেকেও কেউ যাবেন আরো অনেক হাজিদের, তাদেরকে যাতে আরো কম খরচে আমরা হজে পাঠানোর ব্যবস্থা করতে পারি। সেই তৌফিকও যাতে আল্লাহ আমাদের। জ্বালানি তেল দিয়ে মহাসংকটে বিভিন্ন ধরনের যানবাহনের মালিক চালকরা দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। অপেক্ষার পাশাপাশি তীব্র গরম জ্বালানি নিতে আসা গ্রাহকদের ক্লান্তি বাড়াচ্ছে দ্বিগুণ। ইরানের সাথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধের প্রভাবে জ্বালানি তেল সরবরাহ বিঘ্নিত হচ্ছে বিশ্বজুড়ে। প্রায় 2 মাস ধরে জ্বালানি সংকট বাংলাদেশেও। জ্বালানি তেল পেতে তাই প্রতিদিন ভোগান্তির মুখোমুখি হতে হচ্ছে মানুষকে। তবে অপেক্ষার পর জ্বালানি পাচ্ছে সবাই। যাদের ফুয়েল পাস আছে তারা পাচ্ছেন 10 লিটার, আর সাধারণ গ্রাহকরা পাচ্ছেন পাম্প ভেদে 5 থেকে 7 লিটার ফুয়েল। পাম্পে পর্যাপ্ত জ্বালানি রয়েছে বলে জানান পাম্প সংশ্লিষ্টরা। পর্যাপ্ত সঠিক তথ্যের অভাব এবং সরকারের ব্যবস্থাপনা ঘাটতিতে দেশে দীর্ঘ হচ্ছে জ্বালানি তেলের সংকট। বিশ্লেষকরা বলছেন সরকারের তথ্যের সাথে বাস্তবের কোনো মিল নেই। জনভোগান্তি কমাতে সরকারের এ পর্যন্ত নেওয়া পদক্ষেপ যথেষ্ট নয় বলে মনে করছেন তারা। বললেন জ্বালানি তেল সংকটের পাশাপাশি সরকারকে ভোগাবে বিদ্যুতের অপরিমিত লোডশেডিং। রিপোর্ট রিশাদ আসরুল্লাহ। বন্দরে তেল নিয়ে জাহাজ ভেড়ার শব্দ শোনা যায়। সরকারও জানায় বর্তমানে ইতিহাসের সবচেয়ে বেশি জ্বালানি তেলের মজুদ আছে, কিন্তু পেট্রোল পাম্পে তেল নেওয়ার লাইন আশপাশের এলাকা ছাড়িয়ে তৈরি করছে যানজট। অপেক্ষার প্রহর দিন পেরিয়ে রাত, রাত পেরিয়ে ভোর হয়। কখনো জ্বালানি তেল মেলে, আবার কখনো অপেক্ষা দীর্ঘতর হয়। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে এবং গর্বের সাথে বলতে পারি, বাংলাদেশের ইতিহাসে যেটি কখনোই হয়নি, বর্তমানে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি পরিশোধিত জ্বালানি আমাদের মজুদ রয়েছে। বিশ্লেষকরা বলছেন তেল মজুদের তথ্য ও ব্যবস্থাপনার মধ্যে কোনো মিল নেই। ফলে আস্থাহীনতায় প্যানিক বাইং ও মজুত করার প্রবণতা কমছে না। আমদানি নির্ভরতা তো সংকট তৈরি করছে, এর ভিতর কোনো প্রশ্ন নাই, কারণ এটাই মূল কারণ। কারণ আমাদের প্রাইমারি এনার্জি 62% উপরে আমরা আমদানি নির্ভর। কাজে আমদানি নির্ভরতা আমরা যদি কমাতে না পারি, তাহলে আমরা আসলে এই ধরনের প্রবলেম, যেটা ইন্টারন্যাশনাল মার্কেটে ডিসরাপশন হলে যে আমাদের ক্ষতি হচ্ছে, ভর্তুকি দিতে হচ্ছে, সেটা থেকে আমরা বেরোতে পারবো না। রাষ্ট্রায়ত্ত যে পদ্মা, মেঘনা, যমুনার যে তিনটা কয়েকটা কোম্পানি আছে, তারা কিন্তু মূলত আমদানি করে এনে মানুষের কাছে পৌঁছায় ডিস্ট্রিবিউশনে। তারা কিন্তু দেখেন এখানে এতগুলো কোম্পানি
কয়েকটা কোম্পানি কাজ করছে, তারা নিজেরা নাকি প্রফিট করে, তাদের নাকি অনেক প্রফিট হয় এবং তারা নিজেরা অনেকভাবে মুনাফা নিজেরা ভাগ করে নেয়। আসলে এই সরকারের এই যে মুনাফা ভাগ করা বা তারা যে প্রফিট কথা বলছে, এটা কিন্তু মানে জনগণের ভোক্তাদের কাছ থেকে কিন্তু টাকাটা নিয়ে কিন্তু তারা এগুলি করছে, কিন্তু এটা কিন্তু করা উচিত নয়। কারণ তারা উচিত ছিল যে দামে কিনে সেটা করে যখন যেটা হবে সেটাকে সমন্বয় করা। আমাদের মজুদ পরিস্থিতি সম্পর্কে কিন্তু পূর্ণাঙ্গ তথ্য আসছে না, এটা একটা। অন্যদিকে হচ্ছে যে এই যে তেল যতটুকু আছে আমাদের, সেটার ডিস্ট্রিবিউশনটা কিন্তু আনইভেন হচ্ছে, মানে কোনো কোনো পেট্রোল পাম্প অনেক পাচ্ছে, কোনোটা হচ্ছে পাচ্ছেই না, বা হয়তো অন্যগুলোতে কম পাচ্ছে। তো এইটার কারণে দেখা যাচ্ছে যে অযথা ভিড় বাড়ছে। জ্বালানি তেল সংকটের মধ্যেই ঘাটতি হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে। পর্যাপ্ত জ্বালানির সরবরাহ না থাকায় বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন কমেছে প্রায় 2000 মেগাওয়াট। বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, এখনই পরিস্থিতি সামাল দেয়া না গেলে শিল্প ও সেচ নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়বে সরকার। ইন্ডাস্ট্রির জন্য সবচেয়ে বড় দরকার হচ্ছে যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং গ্যাস সরবরাহ। তার কারণ আমাদের যে একটা মানে এই গ্যাস এবং এই ইলেকট্রিসিটি ডিপেন্ডেন্ট যে ম্যানুফ্যাকচারিং, সেটার একটা বড় অংশ কিন্তু আমাদের আরএমজি সেক্টর, হ্যাঁ, এবং সেখানে কিন্তু একটা যে লিড টাইম আছে, সেই লিড টাইমের মধ্যে আমাদের এই পোশাকটা সরবরাহ করতে হচ্ছে। চাহিদার তুলনায় কিন্তু আসলে বিদ্যুৎ জ্বালানি সরবরাহ সেখানে কিছুটা ঘাটতি তৈরি হচ্ছে, সামনে আরও হয়তো হবে যদি এরকমভাবে চলতে থাকে, এবং প্রকট আকার ধারণ করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে মানে এই ঘাটতির। বেটার ম্যানেজমেন্ট, মার্কেট মনিটরিং এবং মানুষকে প্রপার মেসেজ দেওয়া যে আমরা পেট্রোল এবং অকটেন নিজেই প্রডিউস করি, অকটেনের একটা অংশ আমদানি করি, কাজে এই সংকটটা হওয়ার কথা না। অন্যদিকে আমাদের যে সংকট সেটা হচ্ছে এলএনজি, ডিজেল, এগুলো এক্সপেন্সিভ প্রাইসে কিনতে হচ্ছে, যে কারণে সরকারের ভর্তুকি বেড়ে যাচ্ছে এবং তারা বিভিন্ন সোর্স থেকে অ্যাডিশনাল ফান্ডিংয়ের চেষ্টা করছে। আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে জ্বালানি খাতে যেমন ভর্তুকি মাত্রাতিরিক্তভাবে বাড়বে এই অর্থবছর শেষে, একইভাবে বিদ্যুৎ খাতে যে গত বছর যে রাজস্ব ঘাটতি ছিল সেটা আরও অনেক বাড়ার যথেষ্ট সম্ভাবনা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, কার্যকর রেশনিং ব্যবস্থা এবং ভোগান্তি বাড়ার আগেই বিদ্যুৎ জ্বালানি তেলের দাম সমন্বয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত সরকারের। রিশাদ নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা এবং জ্বালানি সংকটের তথ্য নিয়ে লুকোচুরি না করার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামীর জেলা ও মহানগরী আমির সম্মেলনের সূচনা বক্তব্যে এই আহ্বান জানান। কোনো অনিয়মে এক চুলও ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষার মৃত্যু ঘটেছে উল্লেখ করে তিনি আরও বলেন, গণভোটের রায় সহ জনগণের সকল দাবি আদায় করে নেওয়া হবে। সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করে পুরনো ফ্যাসিবাদী কায়দা দেশ চালাতে চাচ্ছে বলে অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা। বলেন, সংসদে বিরোধী দলের কণ্ঠরোধ করায় 11 দল ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে বাধ্য হচ্ছে। যত কাজ আছে সব জায়গায় বাধার দেয়াল হয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ। এক চুল পরিমাণ ছাড় দেব না এই জায়গায়। প্রিয় দেশবাসী, আমরাও আপনাদের অংশ, সবাই মিলেই আমরা, সবাই মিলেই বাংলাদেশ, সবাই মিলে বাংলাদেশি। সুতরাং আমাদের লড়াই আমাদের জাতির জন্যে, সবার জন্যে। এই লড়াই আপনারও লড়াই, এ লড়াই আমারও লড়াই। এই লড়াই ইনশাআল্লাহ একসাথে সামনের দিকে এগিয়ে যাব। আমরা দৃঢ় আস্থাশীল, জনগণের সব দাবি আদায় হবে ইনশাআল্লাহ। গণভোটের রায়ও বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আইনি কোনো জটিলতাই পথে বাধা হয়ে থাকতে পারবে না। আইন মানুষের জন্য, সংবিধান মানুষের জন্য, আইনের জন্য, সংবিধানের জন্য, মানুষ নয়। মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতি হিসেবে স্বীকৃতি পেলেও গত 56 বছরে প্রত্যাশিত অগ্রগতি আসেনি মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার যুব নেতৃত্ব ও উন্নয়ন সংগঠন জেসিআই কার্নিভাল 2026 অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, দেশের মাথাপিছু আয় ও জিডিপি এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। এখনও প্রায় 42% মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। অনেকেই শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। তবে নানা খাতে দেশের বিভিন্ন অগ্রগতির দিক তুলে ধরে খাদ্য ঘাটতি থেকে উত্তরণে বাংলাদেশের সক্ষমতায় আশাবাদী তিনি। এ সময় তরুণদের মধ্যে উল্লেখযোগ্য একটি অংশের স্ব-উদ্যোগে ব্যবসা ও কৃষিভিত্তিক খামার প্রতিষ্ঠাকে দেশের জন্য ইতিবাচক পরিবর্তন হিসেবে উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে আমরা এই 56 বছরে খুব ভালো করেছি। আমরা রাজনৈতিক নেতারা, আমরা
সমাজের বিশিষ্ট নেতৃবর্গ, শিল্পপতি, ব্যবসায়ী, আমরা কিন্তু জোর গলায় এই কথাটা এখনো বলতে পারবো না। এই যে একটা দেশ, এই যে সমাজ, এটাকে পরিবর্তন করার জন্যে আমরা বহুবার চেষ্টা করেছি। আমি কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তিকে দায়ী করতে চাই না। জাতীয় সংসদের সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের প্রথম দিনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। শুক্রবার বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মনোনয়ন বোর্ডে রংপুর, রাজশাহী, বরিশাল, ফরিদপুর এবং খুলনা বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলের নিবেদিত প্রাণ আইন প্রণয়নে যারা ভূমিকা রাখতে পারবে এবং সংসদে কথা বলার যোগ্যতা আছে তাদের মূল্যায়ন করা হবে। বিএনপির গুলশারে চেয়ারম্যানের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠানে প্রবেশের আগে তিনি একথা বলেন। রিজভী বলেন, যারা আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন তাদেরকে দল নিশ্চয়ই মূল্যায়ন করবে। গঠনতন্ত্র অনুযায়ী সাক্ষাৎকারে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান। উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। প্রথম দিনে রংপুর, রাজশাহী, বরিশাল, ফরিদপুরের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেল 3:15টার দিকে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশান কার্যালয়ে আসেন। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী নেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। জয়সওয়াল বলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে আলোচনা চালিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, ভারত সব ঘটনা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। জ্বালানি সংক্রান্ত এক প্রশ্নে মুখপাত্র বলেন, গত মার্চ মাসে ভারত বাংলাদেশে 22,000 মেট্রিক টন ডিজেল সরবরাহ করেছে এবং চলতি মাসেও এই সরবরাহ অব্যাহত রয়েছে। এবার শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি স্প্রিং মিটিং অফ IMF অ্যান্ড WBG বিশেষ সংবাদ। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, জ্বালানি, আইসিটি ও প্রযুক্তিতে বিনিয়োগ করতে চায় যুক্তরাষ্ট্র। প্রযুক্তি খাতে বিনিয়োগ করতে আগ্রহী যুক্তরাজ্য। দীর্ঘদিনের বন্ধু জাপানের জায়গাও সহায়তা দিয়ে পাশে থাকবে। বিশ্বব্যাংকের বসন্ত সভার 4র্থ দিন শেষে এসব কথা জানান অর্থ পরিকল্পনা মন্ত্রী। ইন্টারন্যাশনাল মনিটারি ফোরাম IMF এর বসন্তকালীন বৈঠকের 4র্থ দিনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এর সাথে বৈঠক করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এরপর অর্থমন্ত্রী একে একে বৈঠক করেন জাইকাসহ বেশ কয়েকটি দেশের প্রতিনিধি দলের সাথে। পরে এক ব্রিফিংয়ে অর্থমন্ত্রী জানান, বাংলাদেশ প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। জাইকাও বাংলাদেশের নতুন সরকারের উন্নয়নের অংশীদার হতে চায় বলেও জানান অর্থমন্ত্রী। IMF এর $470 কোটি ঋণ কর্মসূচির আওতায় ষষ্ঠ কিস্তির $130 কোটি ছাড় এবং কিছু শর্ত নমনীয় করার বিষয়ে আলোচনা হয় স্প্রিং IMF এর মিটিংয়ে। শিক্ষক নিয়োগে কোনো দুর্বলতা বা দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ার করেছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। শুক্রবার দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয়ে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন। শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করতে শিক্ষক ও শিক্ষার্থীদের পড়তে হবে এবং গবেষণা করতে হবে। বলেন, যদি শিক্ষক নিয়োগে কোনো দুর্বলতা থেকে থাকে অথবা এমপিরা যদি এতে হস্তক্ষেপ করেন তাহলে শিক্ষার পরিবেশ আসবে না। শিক্ষক নিয়োগ যদি কোনো দুর্বলতা হয়ে থাকে তবে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখবেন বলেও জানান তিনি। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। চলতি বছরে হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। আগামী বছর থেকে হজ যাত্রীদের খরচ কমানোর আশ্বাস। জ্বালানির ভোগান্তি চলছে, দেশের ইতিহাসে এখন সর্বোচ্চ মজুদ দাবি প্রতিমন্ত্রীর। সম্পদ নিয়ে লুকোচুরি না করার আহ্বান ডাক্তার শফিকের। যুদ্ধবিরতি চলাকালে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা ইরানের। চুক্তি না হওয়া পর্যন্ত তেহরানের উপর নৌ অবরোধ বহাল থাকবে বলেছেন ট্রাম্প।
এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।